শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে তোমরা শিখেছো কি করে মুখগহ্বরে এবং পাকস্থলীতে পরিপাক হয়। আজকের ভিডিওতে আমরা শিখব ক্ষুদ্রান্তের পরিপাক, অর্থাৎ আমি আগেই বলেছিলাম পরিপাক হয় দুটি স্টাইলে, যান্ত্রিক, রাসায়নিক। ক্ষুদ্রান্তের পরিপাকেও এই দুটি স্টাইলই হয়, যান্ত্রিক, রাসায়নিক। এই দুটি ভাবে ক্ষুদ্রান্তে পরিপাক হয়। বন্ধুরা, এখন কথা হচ্ছে এই যান্ত্রিক পরিপাকটিতে কি করে পরিপাক হয় তার ভিতরে কিছু ভাগ আছে, এবং রাসায়নিক পরিপাকেও এর আগে শিখেছিলা সিপিএফ কার্বোহাইড্রেট মানে শর্করা, পিতে প্রোটিন অর্থাৎ আমিষ, এফতে ফ্যাট অর্থাৎ স্নেহ। এই সিপিএফ তিনটি উপাদানই ক্ষুদ্রান্তে পরিপাক হয়, অর্থাৎ এই তিনটি উপাদানের জন্য আলাদা আলাদা করে শিখবো যে কোন এনজাইম কোন উপাদানটিকে কি করে পরিপাক করছে। তো শুরুতে আমরা চলে আসি যান্ত্রিক পরিপাক নিয়ে, যে যান্ত্রিক পরিপাকটা কি করে হচ্ছে। দুই ভাবে ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাক সংঘটিত হয়। ক্ষুদ্রান্ত কি কি অংশ দিয়ে তৈরি তোমরা তো জানো, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই সম্পূর্ণ ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার রাস্তায় সেগমেন্টেশন এবং পেরিস্টালটিক সঞ্চালন, এই দুটি উপায়ে যান্ত্রিক পরিপাক সংঘটিত হয়। সেগমেন্টেশনটা কি? সেগমেন্টেশনটা হচ্ছে যে ক্ষুদ্রান্তের একটি ক্ষুদ্র অংশ, যদি এটা ক্ষুদ্রান্ত হয়, একটি ক্ষুদ্র অংশ জুড়ে খাদ্যটি একবার সামনে যায়, একবার পিছনে যায়, সামনে পেছনে, সামনে পেছনে, এরকম করে আরেকটু আগে সামনে পেছনে, সামনে পেছনে যায়। এই যে কাজটা ক্ষুদ্রান্ত নিজে কিন্তু পাকস্থলী যেমন এইভাবে খাবারটিকে চূর্ণ বিচূর্ণ করেছিল, ক্ষুদ্রান্ত সেই কাজটি করছে না। ক্ষুদ্রান্তের ভেতরে খাবারটি সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, সেটাও ক্ষুদ্রান্তের মাসেলের সাহায্য নিয়ে। এবং এই যে সামনে পিছনে যে কি উপকারটা হচ্ছে, যে এর খাদ্য মানে কাইমটি ক্ষুদ্রান্তে যে দু ধরনের রস আছে, আন্তরিক রস এবং হচ্ছে অগ্নাশয়ের রস, পাশাপাশি মিউকাস বা মিউসিন, এই সমস্ত কিছুর সাথে মিশ্রিত হতে পারছে। এটি হচ্ছে সেগমেন্টেশনের উপকারিতা। এরপরে পেরিস্টালটিক সঞ্চালন। পেরিস্টালটিক সঞ্চালনটা কি? পেরিস্টালটিক সঞ্চালনে আমি আগেও বলেছিলাম অন্ননালী থেকে যখন খাবারটি পাকস্থলীতে যাচ্ছে তখন পেরিস্টালটিক প্রক্রিয়ায় সেটি পাকস্থলীতে যাচ্ছে। তাহলে এটি কি? এটি হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যখন খাবারটি নিচের দিকে বা হচ্ছে সামনের দিকে অগ্রসারিত হয়, সেটি হচ্ছে পেরিস্টালসিস। যেমন এটা যদি হয় অন্ননালী, এটা যদি হয় পাকস্থলী। এখন কথা হচ্ছে এই অন্ননালীর যে পেশিটা সেটা হচ্ছে সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। ধরো আমার হাতের মাঝখানে হচ্ছে খাদ্যমণ্ড বা বোলাসটা আছে, আমি যদি সংকোচন প্রসারণ করতে থাকি, আস্তে আস্তে সংকোচন প্রসারণের মাধ্যমে নাড়াইতে নাড়াইতে জিনিসটাকে এভাবে নাড়াইতে নাড়াইতে নিচে নিয়ে যাব, অর্থাৎ মাংস পেশি অর্থাৎ পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারকে সামনের দিকে অগ্রসর করে দেওয়াটাই হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া। এই পেরিস্টালসিস প্রক্রিয়া কিছুটা ধীরগতি, সেটা হচ্ছে 1 মিনিটে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইন 1 মিনিট, অর্থাৎ খাদ্যটি পেরিস্টালসিস প্রক্রিয়ায় 1 মিনিটে 1 সেন্টিমিটার করে অগ্রসর হয়। আর এইভাবে ক্ষুদ্রান্ত থেকে আস্তে 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 বা এই পেরিস্টালসিস প্রক্রিয়াটা হচ্ছে সব জায়গাতেই হয়। ক্ষুদ্রান্ত থেকে আস্তে 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 এটা কোথায় চলে যায়? এটা চলে যায় হচ্ছে বৃহদান্তে। আচ্ছা, এখন বৃহদান্তে যাবার আগে অবশ্যই এটার যান্ত্রিক পরিপাকের পার্টটা তো শেষ, বাট রাসায়নিক পরিপাকের একটা বৃহৎ অংশ রয়ে গিয়েছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। রাসায়নিক পরিপাক বোঝাই যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। আগেই শিখেছো ক্ষুদ্রান্তে এসে খাবারগুলো তার সবচেয়ে ক্ষুদ্র পরিমাণে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ খাবার খণ্ড হতে হতে সবচেয়ে ক্ষুদ্র যে খণ্ডটা বাকি থাকে, যত ক্ষুদ্র হওয়া যায় সেই ক্ষুদ্র খণ্ডেই পরিণত হয় হচ্ছে ক্ষুদ্রান্তে এসে। সুতরাং কার্বোহাইড্রেট থেকে সর্বশেষ পরিণত যে গ্লুকোজ, সেটাও পরিণত হয় ক্ষুদ্রান্তে। আমিষ থেকে আমিষের সর্বশেষ মানে প্রোটিনের সর্বশেষ দশা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেটাও পরিণত হয় ক্ষুদ্রান্তে। এবং স্নেহ, তার যে সর্বশেষ দশা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সেগুলোও পরিণত হয় এই ক্ষুদ্রান্তে। তাহলে আসো জেনে নেই কি কি ধরনের এনজাইম আমাদের এই খাদ্যগুলোকে উপাদানগুলোকে পরিপাক করে। তো প্রথমে আমি বলে নিচ্ছি, দেখো আমার লেকচারে অর্থাৎ বোর্ডে আমি লিখে রাখছি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ সরেও সরেয়া, সরেও সরেয়া, সরেও সরেয়া। এই অ এবং আ দিয়ে আমি কি বুঝিয়েছি সেটা আগে জেনে নাও। সরেও মানে হচ্ছে অগ্নাশয় রস, সরেওতে অগ্নাশয়,
ঠিক আছে, অগ্নাশয়। এবং আতে হচ্ছে আন্ত্রিক। আন্ত্রিক আন্ত্রিক হচ্ছে অন্ত্র মানে ক্ষুদ্র অন্ত্র। এই ক্ষুদ্র অন্ত্র মানে অন্ত্র থেকে যেই রসগুলো সিক্রেশন বা নিঃসরণ হয় সেই রসগুলো হচ্ছে আন্ত্রিক রস। আর যে রসগুলো কিনা অগ্নাশয় থেকে নিঃসরণ হচ্ছে, অগ্নাশয় গ্রন্থি যেটা কিনা মানে পাকস্থলীর নিচে থাকে, ডিউডেনামের যে অর্ধবৃত্তাকার কুণ্ডলী সেটা থেকে অগ্রসর হয়ে একটা পাতার মতো গ্রন্থি থাকে, যেটা সম্পর্কে একটু পরে আমরা শিখবো। সেই গ্রন্থি থেকে যে অগ্নাশয় রস নিঃসরণ হয় তাতে অনেক এনজাইম থাকে, শর্করা পরিপাককারী বা আমিষ পরিপাককারী, স্নেহ পরিপাককারী এনজাইম থাকে, দেখতেই পাচ্ছ এই যে দিয়ে যেগুলো আছে অগ্নাশয় রস। তো আমি ভাগ করে পড়াবো, অর্থাৎ কোন এনজাইমগুলো অগ্নাশয় রস থেকে আসছে, কোন এনজাইমগুলো আন্ত্রিক রস থেকে আসছে। তো চলো শুরু করা যাক। শুরু করছি শর্করা দিয়ে। প্রথমেই শর্করা, জটিল শর্করা ভেঙে মুখগহ্বরে পরিণত হয়েছিল মল্টোজে, যা সকল মানে তুমি যতগুলো কার্বোহাইড্রেট ইনটেক নিচ্ছ, খাচ্ছ, তোমার কাচ্চি বিরিয়ানি খাচ্ছিলা, যে যতগুলো চাল তুমি খাইছো, ভাত তুমি খেয়েছো বা শর্করা খেয়েছো, সেগুলোর সম্পূর্ণ শর্করা কিন্তু পরিপাক হয়নি। পরিপাক হয়েছে কিছু পরিমাণ, আংশিক পরিমাণে, এবং কিছু পরিমাণে শর্করা ওই স্টার্চ কিংবা গ্লাইকোজেনই রয়ে গিয়েছে। তো সেই স্টার্চ কিংবা গ্লাইকোজেন যেগুলো পরিপাক হয়নি, তারা অগ্নাশয় রসে থাকা, এই যে দেখো সরেও, অর্থাৎ অগ্নাশয় রস, অগ্নাশয় রসে থাকা অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে, কি এনজাইম বলেছি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম হচ্ছে সেই সমস্ত এনজাইম যারা শর্করা পরিপাক করে। সো এই অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে তারা কি করছে? শর্করা পরিপাক করছে, স্টার্চ থেকে ডাইস্যাকারাইডে তৈরি করে নিচ্ছে। এবং গ্লাইকোজেনও সেম, এই অ্যামাইলেজের মাধ্যমে হচ্ছে ডাইস্যাকারাইডে পরিণত হচ্ছে। তাহলে এই যে ডাইস্যাকারাইডে পরিণত হলো, এটা কিন্তু একটা ক্ষুদ্রতম অংশ, কিন্তু গ্লুকোজ অর্থাৎ সর্বশেষ পরিণতিতে যেতে হলে ডাইস্যাকারাইডকে আরেকটু ভাঙতে হবে। সেই ভাঙার কাজটা করবে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম এ দিয়ে লিখি, অ্যামাইলোলাইটিক এনজাইম ডাইস্যাকারাইডকে ভেঙে গ্লুকোজ এবং গ্লুকোজে পরিণত করবে। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম অ্যামাইলেজ এরা হচ্ছে অগ্নাশয় রসে বিদ্যমান শর্করা পরিপাককারী এনজাইম, যারা শর্করা পরিপাক করবে। এবার আন্ত্রিক রসে বিদ্যমান কিছু শর্করা পরিপাককারী এনজাইম আছে যারা শর্করা পরিপাক করবে। কি সেই সব এনজাইম? আন্ত্রিক রস, অর্থাৎ যেসব ক্ষুদ্রান্ত থেকেই নিঃসরণ হচ্ছে। কি কি সেসব এনজাইম? সেসব এনজাইম হচ্ছে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজের উপর কাজ করছে। আচ্ছা, এখন এই যে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজের উপর কাজ করবে, যারা আমি শুরুতে একবার বলেছিলাম গত ভিডিওগুলোতে, যে এনজাইমের শেষে থাকে এস। বেশিরভাগ এনজাইম দেখবা যদি মানে যৌগটার নাম হয় ওস, শেষে যদি থাকে ওস, এনজাইমের শেষে সেই যৌগের নাম দিয়ে এস, এরকম নামের এনজাইম অনেক। তার একটা উদাহরণ হচ্ছে কি, এই মল্টোজকে মল্টেজ এনজাইম গ্লুকোজ এবং গ্লুকোজে পরিণত করছে। অর্থাৎ যৌগের নাম মল্টোজ, এনজাইমের নাম মল্টেজ। আবার দেখো, যৌগের নাম সুক্রোজ, এনজাইমের নাম সুক্রেজ। সুক্রোজ ভেঙে কার সাহায্যে? সুক্রেজ এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হচ্ছে। এটা হচ্ছে কি তোমার আন্ত্রিক রসে বিদ্যমান সুক্রেজ এনজাইমের মাধ্যমে ক্ষুদ্রান্তে। আবার ক্ষুদ্রান্তে এই যে ল্যাকটোজ, হ্যাঁ, দুধের শর্করা, এই যে ল্যাকটোজ, এই ল্যাকটোজটা যৌগের শেষে টোজ, এনজাইমের শেষে এজ, ল্যাকটোজ, ল্যাকটেজ। ল্যাকটেজ এনজাইম, অর্থাৎ যে এনজাইমে থাকবে এস, ল্যাকটেজ এনজাইমের সাহায্যে ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হচ্ছে। এখানে কনফিউশন কোথায় হয় বা কোথায় হতে পারে? হতে পারে যে ম্যালটোজ ভেঙে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ, নাকি গ্লুকোজ আর গ্লুকোজ? ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজ, নাকি গ্লুকোজ গ্লুকোজ? মোট কথা ল্যাকটোজ ভেঙে কিসে কিসে পরিণত হচ্ছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে কষ্ট হতে পারে। তো আমি তোমাদেরকে একটু সুবিধা করে দিচ্ছি। ওই তো বললাম, একটু মজা করে যদি তুমি পড়ো তাহলে মনে রাখাটা অনেক সহজ। যেমন দেখো, ল্যাকটোজ আলটিমেটলি সকল শর্করার শেষ উপাদান বা শেষ চেহারা হবে গ্লুকোজ, সুতরাং এদের সবার মাঝেই গ্লুকোজ থাকবেই থাকবে। মল্টোজেও গ্লুকোজে পরিণত হবে, সুক্রোজেও গ্লুকোজ, ল্যাকটোজেও গ্লুকোজ পরিণত হবে। পাশাপাশি যে পার্শ্ব উপাদান সেটা কি কিসে পরিণত হবে সেটা মনে রাখাটা হচ্ছে ব্যাপার। এখন আসো ল্যাকটোজ। ল্যাকটোজ থেকে যদি শুরু করি, সিম্পল, গ্লুকোজ তো পরিণত হবেই, তাহলে ল্যাকটোজ পরিণত হবে আরেকটা ল্যাকটোজে, গ্যালাক্টোজ। ল্যাকটোজ গ্যালাক্টোজ, অর্থাৎ ল্যাকটোজে
গ্যালাক্টোজ থাকবে। সুতরাং গ্যালাক্টোজ এবং গ্লুকোজ এই দুইটা তৈরি হবে হচ্ছে ল্যাকটোজ ভেঙে, এটা মনে রাখা সহজ। এরপরে আসি সুক্রোজ। সুক্রোজ ভেঙে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে সেটা তুমি কোষ রসায়ন থেকে শুরু করে উদ্ভিদ সাহিত্যতত্ত্ব থেকে শুরু করে সকল জায়গায় পাবা, এবং ইভেন কেমিস্ট্রিতেও তুমি পাবা। আলটিমেটলি এই জিনিসটা না আজীবন সব স্টুডেন্টদের শুরু থেকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়তে পড়তে একটা মনে থাকে, এই জিনিসটা কখনো ভুলে না। এখন যে ম্যালটোজ ভেঙে গ্লুকোজে এবং গ্লুকোজে পরিণত হয়, অর্থাৎ গ্লু, ম্যালটোজ ভেঙে গ্লু এটাতে যে পরিণত হচ্ছে, এইটা কিভাবে মনে রাখবা? আচ্ছা, আমি এভাবে মনে রাখি যে ম্যালটোজে শুরু হয় ম দিয়ে যেসব মেয়েদের নাম বা যেই মানুষগুলোর নাম হয় তার অনেক গুলুগুলো হয়। হ্যাঁ, গুলুগুলো। তো ম দিয়ে যাদের নাম হয় তার অনেক গুলুগুলো হয়, তাই ম্যালটোজ ভেঙে হয় গ্লুকোজ। হ্যাঁ, তো এইভাবে মনে রাখা যায়। তাহলে এই জিনিসটা নিয়ে আশা করি আর কনফিউশন হবে না। ম্যালটোজ অনেক গুলুগুলো, হ্যাঁ মানে আমার নামও তো মুন, তাহলে মুন নামের মেয়েরাও গুলুগুলো হয়, বা ম দিয়ে যাদের নাম হয় তারা অনেক গুলুগুলো হয়। তো এইভাবে মনে রাখা যায় যে ম্যালটোজ ভেঙে গ্লুকোজ, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ তো হবে, আরেকটা কি হবে, আরেকটা ল্যাকটোজ হবে, গ্যালাক্টোজ। আর সুক্রোজ ভেঙে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা আজীবন আমাদের মনে থাকবে। সো এইভাবে আমরা শর্করা পরিপাকের একটা সামগ্রিক ধারণা নিয়ে নিলাম ক্ষুদ্রান্তের ক্ষেত্রে। এইবার আসো আমিষ এবং স্নেহ। আমিষের ক্ষেত্রেও একই ফরম্যাট, অর্থাৎ অগ্নাশয় রস থেকে কিছু এনজাইম নিঃসরণ হয়, আন্তরিক রস থেকে কিছু এনজাইম নিঃসরণ হয় যা আমিষ পরিপাক করে। তুমি পাকস্থলীতে দেখেছিলা আমিষ পানির সাহায্যে পরিপাক হয়ে প্রোটিওজ এবং পেপটনে পরিণত হয়েছে। সেই যে প্রোটিওজ এবং পেপটন, এরাই ক্ষুদ্রান্তে এসে অগ্নাশয় রসে বিদ্যমান ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন, এই দুটো জিনিস ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন, এদের মাধ্যমে পলিপেপটাইডে পরিণত হয়। ঠিক আছে, ট্রিপসিন কাইমোট্রিপসিনের মাধ্যমে। তাহলে অগ্নাশয় রসে বিদ্যমান আমিষ পরিপাককারী গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আচ্ছা, এখন প্রোটিওজ পেপটন তো অনেক বড় বড় ব্যাপার, এটা তো পলিপেপটাইডে হইলো। পলিপেপটাইড মানে কি? পলিপেপটাইড না, অনেক ধরনের পেপটাইড হতে, অনেকগুলা পেপটাইড যখন একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে সেটাই তো পলিপেপটাইড। তাহলে পলির ক্ষেত্রে মানে মনোর বেশি, অর্থাৎ একের অধিক পেপটাইড থাকতে হবে, অর্থাৎ ডাইপেপটাইড থাকতে পারে, ট্রাইপেপটাইড থাকতে পারে, আর পলিপেপটাইডও থাকতে পারে। সো এই যে পলিপেপটাইড, ডাইপেপটাইড কিংবা ট্রাইপেপটাইড, এদেরকেও তো পরিপাক করে আলটিমেটলি আমাদের সর্বশেষ পরিণতি অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে হবে। সেইটা কি করে সম্ভব হবে? সেইটা সম্ভব হবে পেপটাইডেস এনজাইমের সাহায্যে, অর্থাৎ পেপটাইডেস। এখন পেপটাইডেস এনজাইমটা ভ্যারি করবে কিভাবে? পেপটাইডেস এটা ভ্যারি করে এইভাবে যে পলিপেপটাইডের ক্ষেত্রে ব্যবহার হবে কার্বক্সি পেপটাইডেস, ডাইপেপটাইডের ক্ষেত্রে হবে এই ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডের ক্ষেত্রে হবে এই ট্রাইপেপটাইডেস। অর্থাৎ পেপটাইডকে মানে পলিপেপটাইডকে, সেটা হোক ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড বা পলিপেপটাইড, এদেরকে পরিপাক করবে পেপটাইডেস এনজাইম, পরিপাক করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এটা মনে রাখাটা সহজ। আরো সোজা কেন? কারণ ডাইপেপটাইডেস কে করবে ডাইপেপটাইডেস, পলিপেপটাইডকে পরিপাক করবে পলিপেপটাইডেস। হ্যাঁ, পলিপেপটাইডকে পলিপেপটাইডস, আর সরি পলিপেপটাইডকে কোন পেপটাইডেস বলছে এটা একটু স্পেশাল, এই জিনিসটা আসলে সরি বলার জন্য, কারণ পলিপেপটাইডকে পরিপাক করতেছে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, এটা একটু কষ্ট করে মনে রাখো ভাই। আর এমনি ডাইপেপটাইডকে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডকে ট্রাইপেপটাইডেস পরিপাক করতেছে, এটা তো সোজা। সো এরা পরিপাক করে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে মানে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। আচ্ছা, স্পেশাল কিছু প্রোটিন থাকে না, দুধের কেসিন পড়ছো না? আচ্ছা, তাহলে এখন আরো কিছু স্পেশাল প্রোটিন থাকে, যেমন কোলাজেন। যে কোলাজেনটা পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। এই কোলাজেনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। আগেই বলেছি যে এনজাইমের শেষে আমরা একটা এজ লাগাই দেই বেশিরভাগ এনজাইম। কোলাজেন মনে রাখা এর জন্য সোজা, কোলাজেন এনজাইমটা এখন আমরা একটা এজ লাগাবো, কি হবে? এজ। তাহলে কোলাজিনেস এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে পরিণত হবে অ্যামাইনো অ্যাসিডে, অর্থাৎ সেই সর্বশেষ পরিণতি যেটা থেকে প্রোটিনটা পরিপাক হতে পারবে। এই ছিল অগ্নাশয় রস। এখন তুমি আন্তরিক রসটা যদি দেখো, আন্তরিক রসে ইরেপসিন নামক একটা স্পেশাল এনজাইম থাকে, ইরেপসিন। সেই এনজাইমটা কিছু পরিমাণে ডাইপেপটাইড যেগুলো এই ট্রিপসিন,
বা পলিপেপটাইডেস এরা যদি পরিপাক করতে না পারে তখন এই ইরেপসিনটা এসে কিছু পরিমাণে ডাইপেপটাইডেসকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। আবার দেখো তুমি তো প্রাণী খাচ্ছ তাই না, মুরগি মাছ এগুলো কি প্রাণী না? বা হচ্ছে উদ্ভিদ খাচ্ছ, শাকসবজি আছে, এগুলোতে কি ডিএনএ আছে না আরএনএ আছে না? অবশ্যই আছে, অনেক ক্ষুদ্র, তুমি চোখে দেখতে পাও না বাট এগুলো তো আছে, এগুলো পরিপাক হইতে হবে। ডিএনএ আরএনএ এগুলো কিন্তু আলটিমেটলি প্রোটিন দিয়েই তৈরি হয়েছে। তো এই ডিএনএ আরএনএও কিন্তু পরিপাক হবে কিসের মাধ্যমে? তার জন্য পরিপাক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এনজাইম দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ডিএনএস। আমরা জাস্ট এস লাগাই দিব, আগে বলছি আরএনএস। সো এই যে ডিএনএস আরএনএস দিয়ে ডিএনএ আরএনএও পরিপাক হয়ে গেল, অর্থাৎ তোমার আমিষের যত কাহিনী সব কাহিনী শেষ হয়ে গেল ক্ষুদ্রান্তে এসে, অর্থাৎ সে তার সর্বশেষ পরিণতিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন বাকি থাকলো স্নেহ। এতক্ষণ তুমি যে পড়েছো মুখ ও গহ্বরে কোনো স্নেহ পরিপাক হয় নাই, কিছু পরিমাণে স্নেহ পাকস্থলীতে পরিপাক হয়েছে, কিন্তু সকল স্নেহ আসলেই পরিপাক হবে এসে হচ্ছে এই ক্ষুদ্রান্তে। আবারও সরেয়া ফরম্যাট। সরেও হচ্ছে অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম দিয়ে কি কি স্নেহ পরিপাক হচ্ছে, আর সরেয়া হচ্ছে আন্তরিক রসে বিদ্যমান এনজাইম দিয়ে কি কি স্নেহ পরিপাক হচ্ছে। অগ্নাশয় রসে থাকা এই যে তোমার চর্বি এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হচ্ছে, সে অগ্নাশয় রসে থাকা লাইপেজ এনজাইম পরিপাক করবে চর্বিকে, ঠিক আছে, এবং চর্বিকে পরিপাক করে সেই সর্বশেষ পরিণতি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে। এখন কিছু চর্বি হচ্ছে একটু ডিফারেন্ট, অর্থাৎ সেখানে যৌগিক চর্বি বলে না, ওখানে ফসফেট যুক্ত হয়ে থাকতে পারে, লবণ যুক্ত হয়ে থাকতে পারে, সেসব ফসফোলিপিডকে পরিপাক করার জন্য এনজাইম আছে। সেই এনজাইমগুলোর নাম হচ্ছে ফসফোলাইপেজ, ঠিক আছে। আর যে কোলেস্টেরল এস্টার, এটাও শেষে আমি একটা এস লাগাই দিলে হবে কি, কোলেস্টেরল এস্টারেস, কোলেস্টেরল এস্টারেস। আমি সহজে শর্টে লিখি যদি লাস্টে একটা এস লাগাই দিব, জাস্ট কোলেস্টেরল এস্টারেস। এবং আলটিমেটলি ওদের ফেট হচ্ছে, সেই শেষ পরিণতি হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। যেহেতু এখানে একটা ফসফেট লবণ আছে, হ্যাঁ ফসফরাস আছে এটাতে, সো ফসফরিক অ্যাসিড নামক আরো একটি উপাদান এই বিক্রিয়ার ফলাফল হিসেবে রয়ে যাবে। আর কোলেস্টেরল এস্টারে থাকে কোলেস্টেরল, সেটা ফ্যাটি অ্যাসিড তো হবেই, এবং কিছু পরিমাণ কোলেস্টেরলও এখানে থেকে যাবে। আচ্ছা, এই ছিল অগ্নাশয় রস। এখন তো আন্তরিক রসে কি থাকে? আচ্ছা, আন্তরিক রসে তেমন কিছুই না, আন্তরিক রসেও থাকে লাইপেজ এনজাইম এবং লিসিথিনেজ এনজাইম, যারা কিনা দেখো লেসিথিন নামে এক ধরনের স্পেশাল ফ্যাট আছে যেটাকে কিনা অগ্নাশয় রস থেকে এই লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এরা পরিপাক করতে পারে না, তাই এই লেসিথিনকে পরিপাক করে হচ্ছে লেসিথিনেজ এনজাইম। আবার আমরা একটা এজ লাগাই দিছি, কত সোজা দেখো, লেসিথিনেজ এনজাইম, হ্যাঁ শর্ট হয়ে গেল। আচ্ছা, লেসিথিনেজ এনজাইম, তো লেসিথিনেজ এনজাইম দিয়ে সে তারা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে কোলিনে পরিণত হবে। এটা যদি একটু ঠিকভাবে লিখি তাহলে কি হবে দেখো, লেসিথিন হচ্ছে একটা স্পেশাল টাইপের ফ্যাট, যেটা লেসিথিন, এটা শেষে আমি যদি একটা এজ লাগাই দিই তাহলে লেসিথিনেজ, এই স্পেশাল টাইপের ফ্যাটটা এই যে অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইমগুলো দিয়ে পরিপাক হচ্ছে না, তাই এটা লেসিথিনেজ এনজাইম আমাদের আছে। আর হ্যাঁ, কিছু পরিমাণে ট্রাইগ্লিসারাইড থাকে, যেগুলো কিনা অগ্নাশয় রস দিয়ে পরিপাক হয় না, তাদের জন্য আন্তরিক রসে থাকা যে লাইপেজ থাকে সেই লাইপেজটা তাদেরকে পরিপাক করে। ওকে, এই ছিল তোমার ক্ষুদ্রান্তে শর্করা, আমিষ এবং স্নেহ পরিপাকের আদ্যপন্ত। এখন এই যে পরিপাকৃত দ্রব্যগুলো সর্বশেষ উপাদানে পরিণত হয়েছে, গ্লুকোজ কিংবা অ্যামাইনো অ্যাসিড কিংবা ফ্যাটি অ্যাসিড, এই উপাদানগুলো আলটিমেটলি শোষণ হবে। আমি পরিপাক নিয়ে মোটামুটি কথা বলে ফেলেছি, এরপরে আমি শোষণ নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা বলো তো, আমি পাকস্থলীর পরিপাক যখন পড়াচ্ছিলাম গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পাকস্থলীতে সিক্রেশন হচ্ছে। তাহলে তুমি তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হাত দিয়ে ধুতে যাও পুড়ে যায়, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পাকস্থলী প্রাচীরকে কেন পুড়িয়ে ফেলছে না? প্রশ্নের উত্তর ভাবতে থাকো, আগামী ভিডিওতে এটার উত্তরটি পেয়ে যাবে। ততদিন পর্যন্ত সাথে থাকো, ধন্যবাদ।